সুপ্রিয় দর্শক, শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এআর মালিক সিডস। প্রিয় দর্শক, আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের দেশের পূর্বাঞ্চলের কতগুলো জেলাতে প্রলয়ঙ্করী বন্যা হয়ে গেছে। সেই বন্যার ক্ষত কিন্তু এখনও শুকোয়নি। আবার একই সাথে আমরা যে মুহূর্তে আলোচনা করছি তখন উত্তরাঞ্চলের কতগুলো জেলাতে বন্যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে সেখানেও কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে কয়েকটি নদীর পানি, মানুষ পানিবন্দী হয়েছে, ফসলের মাঠও কিন্তু ভেসে গেছে। আর এই পরিস্থিতিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে বন্যা পরবর্তী কৃষিক্ষেত্রে করণীয়। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির এগ্রিকালচারাল সায়েন্সের প্রফেসর অ্যান্ড হেড ডক্টর এম এ রহিম, যিনি একসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং সেখানে প্রফেসর ছিলেন, এবং আমরা তাকে চিনি দেশের বিশিষ্ট ফল বিজ্ঞানী হিসাবে, উদ্যানতত্ত্ববিদ হিসাবে। আমি প্রথমেই ডক্টর রহিম আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে বন্যার প্রভাব, এটির সাথে আমাদের দেশের মানুষ কিন্তু কম বেশি পরিচিত। যদিও পূর্বাঞ্চলের যে জেলাগুলোতে এবছর বন্যা হয়েছে সেটি ছিল তাদের কাছে অপ্রত্যাশিত, এবং মানুষ বন্যা সেখানে চোখে দেখেনি। 30 বছর 40 বছর ধরে বন্যা সেখানে ছিল না। এই বন্যার প্রভাবে তাদের কিন্তু ফসল নষ্ট হয়েছে, তাদের কিন্তু ক্ষয়ক্ষতিও অনেক হয়েছে। কিন্তু আমাদের তো দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে কৃষিক্ষেত্রে। সেক্ষেত্রে কি করণীয়, আপনি যদি সংক্ষেপে একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আসলে বন্যা পরবর্তী, এখন তো বন্যার পানি প্রায় নেমেই গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ওই পূর্বাঞ্চল আমি ঘুরে এসেছি পুনর্বাসনের জন্যে। আমরা কিন্তু 40 লক্ষ ধানের চারা প্রায় 120 একর জমিতে ফেনী, নোয়াখালী, তারপরে লক্ষ্মীপুর, কুমিল্লাতে এই সমস্ত সুবর্ণচর দিয়েছি, এবং আমরা অলরেডি কিছু সবজির চারাও দিচ্ছি। এটা হচ্ছে এই অঞ্চলের জন্য আকস্মিক একটা বন্যা আর কি, এটা আনএক্সপেক্টেড অবশ্যই আপনি যেটা বলেছেন আর কি। কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রতি বছরই প্রায় বন্যা হচ্ছে, তাদের একটা পূর্ব উপস্থিতিও থাকে এবং এটাতে তারা অ্যাডাপ্টেড হয়ে গেছে। অতিরিক্ত না হলে তারা কিন্তু সামাল দিয়ে ওঠে। কিন্তু এই পূর্বাঞ্চলে বন্যাটা আকস্মিক হওয়াতে এই অঞ্চলের লোক কিন্তু অভ্যস্ত না এই বন্যার সঙ্গে। কাজেই ক্ষয়ক্ষতি শুধু ফসলের না, এবং গবাদি পশুরও বিশাল ক্ষতি হয়েছে, জীবনযাপনেরও ক্ষতি হয়েছে, জীবনযাপনের ক্ষতি হয়েছে। এখন যেটা কথা হচ্ছে আমাদের পুনর্বাসনের দিকে নজর দিতে হবে। এখন কৃষককে কিভাবে আমরা সাহায্য করতে পারি, এক হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ কৃষি মন্ত্রণালয়, তারা অবশ্যই এগিয়ে আসবেন। আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আমি দেখেছি, সুবর্ণচরের সাগরিকা, তারা প্রচুর কাজ করতেছে এটা নিয়ে, জোট ফাউন্ডেশন কাজ করতেছে, বিভিন্ন এনজিও কাজ করতেছে। প্রথম হচ্ছে যে ফসলগুলো অলরেডি আমাদের মাঠে নষ্ট হয়ে গেছে সেগুলো যদি সুযোগ থাকে, যেরকম ধানের, আমন ধান, আমাদের কিন্তু একটা বড় অংশ আমাদের ধান বা খাদ্য নিরাপত্তায় যেটা বেশি দেয়, এবং যেখানে অল্প খরচে কিন্তু প্রচুর আমরা ধান আনতে পারি, সেটাই নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় কিন্তু বিনা ধান 17, বিনা ধান 20, এরকম বিড়িরও কিছু ধান আছে যেটা লেট, অর্থাৎ আমি দেখেছি 2 বার তারা রোপণ করেছে, 2 বারই ধানটা শেষ হয়ে গেছে। এখন এই ধানগুলো দিয়ে চারাগুলো আমরা যেরকম 20 দিন 30 দিন বয়সের চারা দিয়ে দিছি, এখানে অন্য অন্য সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও দিচ্ছে। এই ধানগুলোর মাঠে আশা করি ভালো একটা ফল আসবে, যেটা আমাদের এখানে তাদের জন্য একটা সাস্টেনেবল কিছু আসবে। এখন যেটা করতে হবে কৃষকদের, সবজি এখন পানি নেমে গেছে বা নামতেছে, আমরা বসত বাড়িগুলোতে আমরা এই যে কিউকার বিটস যেটা আর কি কুমড়া জাতীয় সবজি লাগিয়ে দিতে, আমরা অলরেডি যেরকম লাউয়ের চারা করে ফেলছি, হাইব্রিড চারা, এটা বা প্রতি বাড়িতে 1-2টা যদি লাগায় দেয় 60 দিনের মধ্যে কিন্তু ফল এসে যাবে, 60 ডেজের মধ্যে ফল এসে যাবে। অর্থাৎ দেখা যাবে নভেম্বরের আগেই কিন্তু এই ফলগুলো পাচ্ছে। তাদের পারিবারিক খাদ্য নিশ্চয়তা বা কিছু বিক্রি করে তারা কিন্তু লবণ, কেরোসিন বা যা এটা করতে পারবে যেহেতু বন্যা পরবর্তী। এরপরে আমাদের আগাম সবজির চেষ্টা করতে হবে, অর্থাৎ যদি কৃষকরা হয়তো তাদের জায়গা পাবে না, সেরকম জায়গা নাই, আমরা কৃষি সম্প্রসারণ বলি বা বিএডিসি বলি, আমরা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ ড্যাফোডিলের ব্যাপারে বেশ সচেতনতার সাথে আমরা চারা তৈরি করতেছি। আমরা বাই দিস টাইম টার্গেট নিয়েছি 2.5 লক্ষ সবজির চারা তৈরি করে, আগাম চারা।
যেমন টমেটো, ব্রোকলি, ফুলকপি, ওলকপি, তারপরে আপনার এই মরিচের চারা, এগুলো দিয়ে দিব। কাজে এগুলো আগাম করলে তারা দেখা যাবে অ্যাট দ্য মিডল অফ দ্য ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে তারা কিন্তু ফসল হারভেস্ট করতে পারবে। কিন্তু পাতা জাতীয় সবজি যেটা, সেটা তো আরো একটু দ্রুত পাওয়া সম্ভব। হ্যাঁ, কিছু আমরা পাতা জাতীয় সবজি আমরা দেখা যায় যে 60 দিনেও অনেক সময় অনেক, এবং কিছু আপনার বাঁধাকপি আছে 60 দিন চলতে পারে। আমরা ব্রোকলি করতে পারি, যেটা খুব দ্রুত চলে আসে। আপনার আছে ওই যে চাইনিজ সবজি আছে যেগুলো, এগুলো কিন্তু আমরা খুব দ্রুত আনতে পারি। এছাড়া আমাদের লাল শাক বা ডাঁটা শাক, পুঁই শাক, এগুলো আমরা করতে পারি, কিন্তু এটা প্রচুর পরিমাণে হবে। কলমি শাক, যেটা আমরা বারবার কেটে করতে পারবো। অর্থাৎ আমাদের পুষ্টি নিরাপত্তাটাকেও অ্যাড্রেস করতে হবে। মানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা প্লাস ইকোনমিক, অর্থাৎ তাদের যাতে কিছু পয়সাও আসে এই সময়। কাজে এখন কৃষকদের বড় করণীয় এগুলো, কিন্তু এই পরামর্শটা কিন্তু আমাদের থেকে যেতে হবে। রহিম সাহেব, আপনার কাছে আরেকটি বিষয় যেটা জানতে চাই, আপনি যেটা প্রথম অবস্থায় বললেন যে আমাদের সবজি জাতীয় জিনিসগুলো যদি আমরা এই মুহূর্তে করতে পারি তাহলে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আপনি এটাও বলেছেন যে এখন আর ধান করার কোনো অবকাশ নেই, কিন্তু আগামী রবি মৌসুম, তার জন্য কি কৃষক ভাইয়েরা কোনো বাড়তি পরিকল্পনা করতে পারেন এই মুহূর্তের জন্য? অবশ্যই আমরা বলেছি, এক হচ্ছে আগাম সবজি, যেটা তাদের একটা ভালো পয়সা পাবে এখান থেকে, ধানের ক্ষতি যদি হয়েছে যেগুলো একটা পুষিয়ে নিতে পারবে। প্লাস খাদ্য নিরাপত্তা বলছি, পারিবারিক নিরাপত্তা, অর্থনৈতিক, সব দিক থেকে। এখন এই ব্যাপারে এই এক্সিকিউশনে যেতে হলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও তৎপর হইতে হবে। আমি মনে করি তারা তৎপর আছেন, এবং এখানে জিও এনজিওদের ভিতরে কোলাবোরেশন করে, অর্থাৎ কৃষকের চাহিদা মতো কি চাই আমি দিয়ে দিলাম হয়তো ধানের চারা, দেখা যাচ্ছে তার ওই ধানের জমিই নাই, সেটা দেখতে হবে। তাকে এখন সবজি প্রয়োজন, এগুলো নিয়ে নেওয়া। আর সরকারি পর্যায়ে আমার মনে হয় কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা উপদেষ্টা অবশ্যই দরকার, কারণ একটা বিরাট সেক্টর, কিন্তু কৃষি একটা বিরাট সেক্টর। যেনারা আছেন অবশ্যই সুন্দরভাবে দেখবেন, সুন্দরভাবে। তারপরে যদি একটা আলাদা আরও বেশি নজর, ডেপুটি উপদেষ্টাও হতে পারে, যেটা কৃষি সেক্টরকেই দেখবে। তা আমার কথা এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ব্যাংকিং খাতকেও এগিয়ে আসতে হবে, সহজ শর্তে ঋণ। কারণ আমি ধানের চারা দেই, লাউয়ের চারা দেই, বা আরেকজন দেই, তারে লাগানো তার কিছু সার লাগবে, তার কিছু কীটনাশক লাগবে। এই ব্যাপারে সহজ শর্তে যদি সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো দেয়, এগিয়ে আসে। কারণ অনেক সময় লোকাল এনজিও বা অন্যদের মাধ্যমে, বা কৃষক বাধ্য হয়ে অনেক সময় দাদনের মাধ্যমে নিয়ে থাকে, চড়া সুদ হয়। হ্যাঁ, চড়া সুদে। কাজে এই ব্যাপারে আমাদের কিন্তু ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে, আমাদের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে, তাদেরকে সার্বিকভাবে সাহায্য করা। কিন্তু আমি আপনার এইটার সাথে তো খুবই একমত যে বিনিয়োগের ব্যাপারটা অবশ্যই দেখা দরকার, কিন্তু ওই জায়গাটিতে আসলে আগামী রবি মৌসুমে কোন কোন ফসলের দিকে কৃষক ভাইরা নজর দিলে তারা আর একটু বেশি বেনিফিট পেতে পারে? কারণ সবজিটা উঠে যাবে 2 মাস পরে বা 3 মাস পরে, তখন তো তাদের মাঠে আরও কিছু ফসল দরকার। সেক্ষেত্রে কি তারা সয়াবিন, অনেকে নোয়াখালীর দিকে আছে সয়াবিনের চাষটা অনেকেই করে থাকেন, ভুট্টা, সরিষা, আপনি কি এই জায়গায় কোনো সুনির্দিষ্ট পরামর্শ দেবেন কিনা যে কোন ফসলটা করলে তারা একটু বেশি বেনিফিট পেতে পারে? না, অবশ্যই। এই জন্য আমরা বলছি, যেহেতু বন্যা পরবর্তীতে আমরা যদি বীজ বা চারার সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু আগাম সবজি উঠে যাবে। আগাম সবজির পরে আমরা কিন্তু কিছু ভুট্টা হইতে পারে, সরিষা হইতে পারে, যেগুলো ক্যাশ ক্রপস, এইগুলো আসতে পারে দারুণভাবে। সয়াবিন হইতে পারে, সয়াবিনও যেহেতু নোয়াখালী এলাকাতে কিছু করতেছে, কাজে এইভাবে আসতে পারে। প্লাস আমাদের কিন্তু বোরোকে টার্গেট করতে হবে। কোনোভাবেই এমন কোনো সবজি বা এমন কোনো ফসল করা যাবে না যেটা বোরোকে আমরা করতে না পারি। আমরা কিন্তু আলু একটা বলি, একটা ভ্যারাইটি, সাপোমেরা ভ্যারাইটি, যেটাতে একেবারেই কিন্তু লেড ব্লাইট যে ডিজিজ একেবারেই হয় না। কাজে বোরোকে টার্গেট রাখে, তার আগে আমরা যে কোনো ক্রপ করি, অনেক ক্রপস আছে, আমরা আলু করি, আমরা অন্য সরিষা করতে, সবজি করতে পারি, ডালও তো করতে পারি। হ্যাঁ, ডালও করতে পারি। ডাল ফসল আমরা অবশ্য পরবর্তীতে আসবো এখানে। বোরোর পাশাপাশি যেখানে বোরো করা যাবে না সেখানে আমরা তেল ফসল, ডাল ফসলকে করব। কাজে আমাদের এখন একটা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্ল্যান ওয়েতে কৃষকের পাশে দাঁড়াইতে হবে। যেহেতু কৃষি সম্পর্কে বেশিরভাগই আমার ছাত্র, তারা যে কোনো পরামর্শ চাইলে আমরা আছি, যে কোনো সহযোগিতা চাইলে আছি।
আমার কথা হচ্ছে যে এখন ইমিডিয়েটলি আমরা শাকসবজিতে যাব, স্বল্পকালীন যেগুলো এবং আগাম, এরপরে আমরা পূর্ণকালীন যে সমস্ত শাকসবজি, কিন্তু টার্গেট থাকবে যাতে বোরো, যেখানে বোরো হয় সেখানে যেন আমরা ডিস্টার্ব না করি। ইভেন আমরা কিছু বোরো করার পরেও কিন্তু আমরা ভুট্টা করতে পারবো। আলুর পরে যদি বোরো না করি আমরা ভুট্টাতে যেতে পারবো। ভুট্টায় কিন্তু ভালো একটা ইনকাম আসবে আর কি, এবং যেটা একাধারে আপনার পুষ্টি নিরাপত্তা, খাদ্য আর এক দিকে তো আপনার পশু খাদ্য হিসাবে বিশাল একটা কিন্তু ভূমিকা রাখবে ভুট্টা। কারণ আমরা দেখেছি নোয়াখালীর চর অঞ্চলে বা ফেনী বিভিন্ন জায়গায় পশু পালনে বিশাল একটা তারা সমস্যা ফিল করতেছে, কারণ ঘাস চলে গেছে, ঘাস নষ্ট হয়ে গেছে। এই দিকেও আমাদেরকে দিতে হবে, অর্থাৎ গবাদি পশুর দিকেও আমাদের নজর দিতে হবে। অনেক সময় দেখা যায় যে যখন নাকি কোনো এলাকা পর্যদস্ত হয়, কোনো এলাকায় যখন নাকি কৃষির একেবারে মানে বিপন্ন অবস্থা তৈরি হয়, তখন একটি সুযোগও কিন্তু তৈরি হয়। সেই সুযোগটি হচ্ছে এরকম যে আধুনিক জাতের সম্প্রসারণ ঘটানো যায়, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ঘটানো যায়, পুনর্বাসনের চেয়ে পুনর্গঠনের দিকে কিন্তু নজর দেওয়া যায়। আপনি কি মনে করেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই যে অঞ্চলটি কৃষিক্ষেত্রে তাদের যে অবস্থা ছিল সেই জায়গায় আরও অনেক বেশি আধুনিকতাকে আমরা এই মুহূর্তে নিয়ে যেতে পারি এবং সেই জায়গায় নতুন নতুন জাতকে ইন্ট্রোডিউস করতে পারি? আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এটা একটা, যেহেতু আমরা আগেই বলেছি এই অঞ্চলগুলোতে এর আগে এরকম বন্যা হয়নি, তাদের সেই অভিজ্ঞতা নাই যে কিভাবে উত্তরণ করবে। কাজে আমরা যদি ফসলের বৈচিত্র্যতা নিয়ে যেতে পারি, এটার সঙ্গে তারা কিন্তু অ্যাকোয়েন্টেড হলো এবং তারা এই যে শিক্ষা তারা নিল, এই শিক্ষাটা কিন্তু পরবর্তীতে লাগাইতে পারবে। এবং তাদের এই শিক্ষাটা যখন মিডিয়া বিভিন্ন সময় তাদের সফলতাকে তুলে আনবে, যেটা অন্য অন্য অঞ্চলেও কিন্তু এটা ইয়ে হবে। কারণ এটা এখন কিন্তু আমাদের পাইলট প্রজেক্টের মতো হয়ে গেছে, টার্গেটেড একটা জায়গা, যেভাবেও এটাকে পুনরুদ্ধার করা। এই পুনরুদ্ধারে যদি আমরা সাকসেস হইতে পারি এবং সাকসেস স্টোরিগুলো যদি মিডিয়া তুলে আনে, তাহলে কিন্তু অন্য অন্য অঞ্চলের জন্য একটা বিশাল, ধরেন আমরা বলতেছি চাইনিজ ক্যাবেজ বা চাইনিজ যে পাতা যে ইয়েগুলো আছে, নেগি অনিয়ন আছে যেটা মশলা গবেষণা বের করেছে, বা মুড়ি কাটা পেঁয়াজগুলো এসে আমাদের যেটা ডিসেম্বরে, এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গায় নাই, কিন্তু এখানে যদি সাকসেস স্টোরি আমরা আনতে পারি এটা কিন্তু রেপ্লিকেট হবে অন্য জায়গাতে। কাজে আমাদেরকে প্ল্যান ওয়েতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই এটা লিড নেবে। যারা আমাদের প্রাইভেট সিট কোম্পানিগুলো, তারাও আমি জানি তারা এগিয়ে এসেছে, এয়ার মালিক যেরকম এসেছে এরকম। কাজে দেখেছি এই যে সম্মিলিত, আমরা ঢাকা ইউনিভার্সিটি যেরকম দেখেছি তারা ব্যাংক ভেঙে, মাটির ব্যাংক ভেঙে বাচ্চারা যেরকম টাকা দিচ্ছে, আমাদের কিন্তু সিট কোম্পানিগুলো এগিয়ে এসেছে, তাদের সহযোগিতা আমাদেরকে বীজ দিচ্ছে, আমরা চারা করতে দিয়ে দিচ্ছে। যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মানুষের ভেতরে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে, বিশেষ করে সহযোগিতার জায়গায়, এবং এই সাড়াটি মনে হয় যে আমাদের একটা সম্পদ। কারণ সবসময় মানুষের বিপদে মানুষ যখন নাকি সাড়া দেয়, তখন সেই জায়গা থেকে একটি ভালো ফলাফল পাওয়া যায়, এবং আমরা নিশ্চয়ই সে ধরনের সাড়া মানে আশা করব অন্যান্য বিপদের ক্ষেত্রে। আপনি একটি কথা বলছিলেন, এই কথাটি দিয়েই আমরা আপনার সাথে আলোচনার একটা কনক্লুশনে যেতে চাই, যে এই যে বাংলাদেশে কৃষিক্ষেত্রে কৃষকের জন্য ঋণ পাওয়া, এটা তো সবসময় একটা চ্যালেঞ্জের বিষয়, আর এরকম দুর্গত এলাকাতে সহজ শর্তে ঋণ পাওয়া সেটা কিন্তু আরও চ্যালেঞ্জের বিষয়। আপনার কি মনে হয় না যে আমাদের ব্যাংকগুলোকে আরও অনেক বেশি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অর্থায়ন করা উচিত, এবং এই জায়গাগুলোতে কৃষকের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকগুলো আরও বড় ভূমিকা পালন করতে? না, অবশ্যই ব্যাংকগুলোকে তো আমরা সবসময় বলতেইছি যে ব্যাংক এগিয়ে আসছে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য, বা ঋণ প্রদানকারী অনেক এনজিও আছে, তারাও যাতে সহজ শর্তে এগিয়ে আসে। প্লাস একটা জিনিসের অবশ্যই সরকার প্রণোদনা দেবে, বিভিন্ন ফসলের জন্য ক্ষতির প্রণোদনা দেবে, এই প্রণোদনাগুলো যেন সঠিক কৃষকের কাছে পৌঁছায়। সামগ্রিকভাবে যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আমাদের উত্তরাঞ্চলেও তো কিছু কিছু এলাকায় বন্যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে তিস্তাতে, দুধকুমা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে ওই সমস্ত এলাকাতেও মানুষ পানিবন্দী হয়ে গেছে, এবং ওই সমস্ত জায়গাগুলোতে কৃষক ভাইরা কি করতে পারে যদি খুব ছোট করে? আমাদের আজকের আলোচনা যারাই শুনবে আশা করি ওখানে উত্তরবঙ্গে যদিও তারা অনেক অভ্যস্ত, তারা আগের থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে। তারপরে বিশেষ করে চর অঞ্চলগুলোতে, যেরকম নাজমুল চৌধুরী তার ওই যে পাম্পকিন প্লাস দিয়ে তারা কিন্তু চরকে ইয়ে করে তুলেছে, এরকম আমাদের
এগিয়ে যেতে হবে এবং আগের থেকে প্রস্তুতি নিতে হবে। দেখেন এই যে বন্যাটা হঠাৎ আপনার যে পূর্বাঞ্চলে যেটা, এটা তো আমরা আগাম জানতাম না। এখন যেহেতু তিস্তা প্রতি বছরও হয়, এবারও দেখতেছি, কাজে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান যেন এখন থেকেই অ্যালার্ট হয়ে যায় সাহায্যের জন্য, বা সাহায্যদাতা যারা আছে তারাও যেন এগিয়ে যান এবং আমাদের মিডিয়া ভাইরাদের সঠিক তথ্য যাতে তুলে আনে। এই তথ্য বিভ্রাট একটা বিশাল জিনিস ছিল, বরাবরই আমরা দেখেছি এই লাস্ট 15 অনেক আগে থেকে তথ্য বিভ্রাট, মানে সঠিক তথ্যটি পাওয়া যায়, সঠিক তথ্যটি পাওয়া যায়। সঠিক তথ্য না হলে আমি প্ল্যানিং করব কি? সঠিক তথ্যই যদি না পাই, আমার ধানের এতগুলো জমি নষ্ট হয়েছে, তাহলে এটাকে পুষানোর জন্য আমার কতটুকু বোরোতে বা দরকার 10% 20% বোরোর জমি আমাকে এবং সেই বোরোর জমি করতে হলে আমার সিড আছে কিনা দেখতে হবে, আমার বিএডিসির কাছে সিড আছে কিনা, সিড কোম্পানির কাছে সিড এসে এনে, নাহলে বিদেশ থেকে সিড এনে আগেই কিন্তু আমাদেরকে জোগাড় করে রাখতে হবে। যেটা আমরা যখন লাস্ট সোকাইন বিনাধান 17 বিনাধান পরে কিন্তু আমরা বীজ পাইলাম না, যে আরও যে করবো, কিন্তু অনেকেই বীজ পায় নাই। কৃষি মন্ত্রণালয় বিভিন্ন জায়গাতে বীজের চেষ্টা করছে, কিন্তু স্টকে বীজ নেই। তো এটা তো হঠাৎ হয়েছে আর কি, এটা কাউকে দোষ দেওয়া যাবে না। তো এইগুলো ব্যাপারে আমাদের কিন্তু পূর্ব প্রস্তুতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং প্লাস আমাদের বেসরকারি সকল সংস্থা তারা কিন্তু এনশিওর করতে হবে, তাদেরকে পূর্ব প্রস্তুতি, ইভেন এনজিওগুলোকেও পূর্ব প্রস্তুতি, এনজিওদেরকেও আমাদের কিন্তু সুযোগ দিতে হবে। এই যে ডিস্ট্রিবিউশন বা কালচার, অনেক সময় আমরা এনজিওকে অ্যাভয়েড করে চলি না, এনজিওকেও আমাদের সরকারি পাশাপাশি সঙ্গে নিতে হবে। আমি ছোট্ট করে আপনার কাছে শুধুমাত্র একটু জানতে চাই যে কোনো প্রতিকূলতাকে জয় করার শক্তি বাংলাদেশের কৃষকদের আছে, এবং আমরা 88-র বন্যা দেখেছি, আমরা 87-র বন্যা দেখেছি, 97-এর বন্যা দেখেছি, এবং নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখেছি। সবসময় কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা সবসময় জয়ীর বেশে থাকে। আপনি কি বলবেন না যে এই সমস্ত প্রতিকূলতার পরেও আমাদের কৃষক ভাইয়েরা জয়ীর বেশে থাকবে? অবশ্যই কৃষকদেরকে অবশ্যই আমাদের স্যালুট জানাইতে হবে। কৃষকরা কিন্তু এদেশের অর্থনীতিকে নিয়ে গিয়েছে। অর্থনীতি, আপনার খাদ্য নিরাপত্তা, অলমোস্ট আমি বলি প্রায় 95% খাদ্য, পুষ্টি নিরাপত্তায় কিন্তু আমার কৃষকরা। আজকে দেখেন ফলের প্রচার, ফলের কাল্টিভেশন, তাই না, সবজিতে আমরা 4th পজিশনে চলে গেছি। এগুলো তো আমাদের কৃষক ভাইদের অবদান। কাজে আমাদের পুষ্টি নিরাপত্তায় বিশাল ভূমিকা কিন্তু আমার কাজে। আমাদের কৃষককে সম্মান, আজ দেখেন রেমিটেন্স যোদ্ধারা আসতেছে, আমরা স্যার বলতেছি, তাকে আমাদের কৃষক ভাইদেরও আমরা স্যার বলি না কেন? আমার কৃষক ভাইদের এই জায়গাটাও আমাদের কৃষক ভাইদের সম্মান দেই। আমাদের এই জায়গাটাতেও আমাদের মনোজগতের একটু পরিবর্তন দরকার, যে আমাদের শুধুমাত্র আমরা নিশ্চয়ই মানে সকলকেই আমরা সম্মান দেব, এবং কৃষক ভাইরাও এই সম্মানের বাইরে থাকবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এম এ রহিম আপনার এই চমৎকার আলোচনার জন্য, এবং আজকের আলোচনার মধ্য দিয়ে আপনি নিশ্চয়ই আমাদের সকলকে একটি জ্ঞান দিতে পেরেছেন, কি করা যাবে কি করা যাবে না সেগুলো নিয়ে আপনি কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা জানি যে আসলেই বন্যার সময় যে দুর্ভোগটি হয় এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো শক্তিটাও আমাদের আছে, আমাদের কাছে প্রযুক্তি আছে, কলা কৌশল আছে, এবং সেই কলা কৌশল প্রযুক্তিকে ব্যবহার করে নিশ্চয়ই আমরাও নিজেদেরকে সামলে নেব, এবং আমরা নিশ্চয়ই আমাদের সামনের অগ্রগতিকে নিশ্চিত করব। আমরা আজকে এখানে শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিড। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই তখন আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।